প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মানি ম্যাটার্সে। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান চৌধুরী। আমরা তার সঙ্গে আলোচনা করব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। স্যার, এইচএসসি পরীক্ষার তো ফল প্রকাশ হলো এবং সবাই বলছেন যে গত বছরের চেয়ে এবার একটু কম। তো এই পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন, যে এটা কি আপনার কাছে ভালো মনে হচ্ছে যে কম পার্সেন্টেজে পাশ করা মানে কি কম্পিটিশন অনেক স্টিফ ছিল এবং কোয়ালিটি এডুকেশনের দিকে আমরা ধাবিত হচ্ছি, নাকি বেশি পাশ করা বেশি ভালো? না, একটু কম নয়, অনেকটা কম। গত বছরের তুলনায় প্রায় 10 ভাগ কম। জি। তো সেই হিসাবে আর তাছাড়া আবার দেখা যাচ্ছে যে আপনার 8টি বোর্ডে যে পার্সেন্টেজ পাস করেছে, মাদ্রাসায় এবং কারিগরি শিক্ষা বোর্ডে তার চেয়ে বেশি পার্সেন্টেজ পাস করেছে। তো এবার সেই ব্যাপারটা একটু অ্যালার্মিং, এবং অ্যালার্মিং হয়েছে তাতে করে অ্যালার্মিং সবার জন্যে। আমার জন্য যেমন বিশ্ববিদ্যালয়গুলো নিশ্চয়ই এই ছাত্রছাত্রীদেরকে ভর্তি করবে এবং অধিক হারে ভর্তি করতে পারলে তারা নিজেরা উপকৃত হবে, আর অধিক হারে ভর্তি করলে সবাই উপকৃত হবে। ছাত্রছাত্রীগণ উপকৃত হচ্ছেন, তারপরে আপনার শিক্ষার সাথে সংশ্লিষ্ট সবাই উপকৃত হচ্ছেন। এই কম হয়ে যাওয়ার পেছনে কারণ কোয়ালিটি ইমপ্রুভমেন্টের ব্যাপার কিছুটা হয়তো ঘটেছে। শিক্ষামন্ত্রী মহোদয় বলেছেন যে ক্রিয়েটিভ কোয়েশ্চেন সেটা, কিন্তু বড় সমস্যা হয়েছে এই হরতাল অবরোধ, এটা অগ্নিসংযোগ এবং এই জাতীয় পরীক্ষার সময় কোমলমতি ছাত্রছাত্রীরা। স্যার, ওর মধ্যে তো ম্যাট্রিকও পরীক্ষা হয়েছে, এসএসসি পরীক্ষাও হয়েছে। না, তা হয়েছে, কিন্তু অতটা সংঘাতময় পরিস্থিতি তো এসএসসি পরীক্ষাটা হয় না, যেটা এর এখানে মধ্যে হয়েছে। ও লেভেল পরীক্ষা হয়েছে, এ লেভেল হয়েছে, সব ধরনের পরীক্ষাই না, ও হয়েছে। লেভেল পরীক্ষা আপনার বাতিল করতে হয়েছে, এবং আমরা জানি ও লেভেল পরীক্ষার অন্য কারণ আপনি নিজেও জানেন। আমরা তো রাত দুপুরেও ও লেভেল পরীক্ষা দেওয়ার জন্য ছাত্রী কিংবা আমাদের সন্তানের দিকে নিয়ে গিয়েছি, ওরা ওদের মতো করে থাকে সেটা। তো রাত দুপুরে তো এখনো হয়তো হরতাল থাকে না, কিন্তু অবরোধ থাকলে রাত দুপুরও অসুবিধার সৃষ্টি হয়ে থাকে, হয়েছে এই বছরে। কিন্তু আবার দেখা গেছে যে এক পর্যায়ে যে অবরোধকারীগণ, হরতালকারীগণ ও লেভেলের জন্য অবরোধ এবং হরতাল তুলে নিয়েছেন, অন্যান্যদের জন্য তুলে নেন নাই। ছাত্রছাত্রীদের একটা প্রস্তুতির একটা মন মানসিকতা, মাইন্ডসেট যেটাকে বলা হয় থাকে, পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে বসে থাকে। পরীক্ষা অনেক সময় আমরা লক্ষ্য করেছি ভালো ছাত্রছাত্রীদের জন্য বড় সংকটময়। পরীক্ষার ডেট শিফট করলেও তারা সংকটের মধ্যে পড়ে যায়, কারণ তার মনে মেন্টাল ফ্রেমটা সে যেটা বিল্ড আপ করেছে এটা শ্যাটার্ড হয়ে যায়। প্রিপারেশন নিয়ে তারা প্রথম ডেটের জন্য অপেক্ষা করে থাকে, সেটা পরে তার মেন্টালি সে খুব আপসেট হয়ে যায়। এই আপসেট হয়ে গেলে আপনার পরীক্ষার রেজাল্টের উপর তার প্রভাব পড়বে। কেউ ফেল করে যাবে, আর কেউ তার ই গ্রেডকে নিচে চলে আসবে। গ্রেড আপনার সিজিপিএ যদি আপনার তুলনা করেন তাও কমেছে, বেশ কমেছে। জি, এর আগে গোল্ডেন জিপিএ এবং জিপিএ 5 এর সংখ্যা অনেক বেশি ছিল। এবার কিছুটা, তবে বরাবরের মতো মেয়েরা এবার ভালো ফলাফল করেছে। না, তো ভালো হলো, আমার অভিমত হচ্ছে তো ভালো তো করেছে, এরা বরাবর ভালো করে আসছে। এবারে কিন্তু ব্যবধানটা সংকুচিত হয়ে আসছে, এবং ছেলেরা গোল্ডেন পাস বেশি পেয়েছে, লক্ষ্য করেছেন নিশ্চয়ই। তবে যেটা আমরা শুনছিলাম যে মেয়েরাও পাশাপাশি অনেক ভালো করেছে ডেফিনেটলি, এবং কিছু কিছু বোর্ডে কিন্তু স্যার দেখা গেছে যে ফেলের সংখ্যা অনেক বেশি। হ্যাঁ, এখন কোনো প্রতিষ্ঠান আছে একটি ছাত্রছাত্রী পাস করে নাই। তো এটা যে একজন ইংরেজিতে মনে হয় এবার একটু এইটা আপনার যশোর বোর্ডের কথা বলা হয়েছে একমাত্র, অন্য কোনো বোর্ডের থেকে সে কথা আসেনি। এমনিতেই ইংরেজি লিটারেচারে তো নম্বর একটু কম পেয়ে থাকে, তো সেটা কম, এবং সেখানে আপনার ওই যে পাস পাওয়ার ক্ষেত্রে তার একটা ডেফিনেটলি ইমপ্যাক্ট রয়েছে। যেমন বাংলা এবং ইংরেজিতে এ প্লাস পাওয়াটা একটু তো কষ্টকর ব্যাপার। স্যার, এবার ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার ব্যাপারে আসি। এটি নিয়ে তো আপনারা যেটা করে থাকেন যে ভর্তি পরীক্ষার সময় তো ইংরেজি এবং অঙ্ক এগুলোর বিষয়ের উপরেই গুরুত্ব দেওয়া হয়ে থাকে, অঙ্ক এবং সাধারণ জ্ঞান। জি। তো অনেক ক্ষেত্রে আবার অঙ্ক নেওয়া হয় না, যেমন ধরুন আপনার আমি ইংলিশ পড়াবো, ল পড়াবো, আমার এখানে পড়াচ্ছি, তাদের জন্য অঙ্কর জন্য খুব আমরা ফেরাফেরি করবো না, অল্প কিছু অঙ্ক দেব। সাধারণভাবে অঙ্ক, যে একটু অঙ্ক না হলে মানুষকে শিক্ষিত বলে মনে হয় না। আর অন্যদের ক্ষেত্রে আপনার অঙ্ক, ইংলিশ এবং সাধারণ জ্ঞান পরীক্ষা হবে। তবে আমরা ঠিক করে নিয়েছি যে সবার জন্য পরীক্ষা নেব না, কারণ ব্যক্তিগতভাবে আমি এবং আমাদের লোকেরা পূর্ববর্তী পরীক্ষাগুলোকে গুরুত্ব দিয়ে থাকি। আপনি যদি শুধুমাত্রই পরীক্ষার ভিত্তিতে ছাত্রছাত্রী ভর্তি করেন, তাহলে পূর্ববর্তী পরীক্ষাগুলোর প্রতি আপনার একটা অনাস্থা কিন্তু দিয়ে যাচ্ছেন। সেই কারণে আমরা মনে করি যে গ্রেডের উপরেই, গ্রেড পয়েন্ট অ্যাভারেজের উপরে ভর্তি হওয়া উচিত। কিন্তু তারপরেও আমরা
ছাত্রছাত্রীদেরকে অধিক হারে বৃত্তি দিয়ে থাকি, স্টাইপেন্ড দিয়ে থাকি, ওয়েভার্স দিয়ে থাকি, সেটা নির্ধারণের একটা প্রক্রিয়া থাকা বোধহয় বাঞ্ছনীয়। সে কারণে আমরা মনে করি যে ঠিক আছে পরীক্ষা নেব, কিন্তু সবার পরীক্ষা নেব না, এটা বিশেষ ক্যাটাগরির পরীক্ষা নেব। ধরো 2.50 হইতে আরম্ভ করে 2.99 যারা পেয়েছেন তাদের পরীক্ষা নেব। তাহলে স্যার আপনারা ক্যাটাগরাইজ করে দিতে হ্যাঁ, চাচ্ছেন সেটাকে, যে হ্যাঁ, হ্যাঁ। কারা এলিজিবল পরীক্ষায় বসার জন্য এবং কাদেরকে আপনারা ওয়েভার দেবেন। হ্যাঁ, সরাসরি সেটা আমরা ঠিক করে সেই ক্ষেত্রে নিচ্ছি। স্যার এই যে বিভিন্ন কোচিং সেন্টারগুলা যে আপনার জন্ম নিয়েছে এবং এই এত- কারণে কিন্তু আমি পরীক্ষা নিতে চাই না, কারণ এই কোচিং সেন্টারের কারণে কারা উপকৃত হয় জানেন? আপনার আর আমার মতো যারা শহরে বাসিন্দা, আপনার আর আমার, আমি জানি না সবটাই, আমাদের উপার্জন ভালো আছে, সেই জন্য প্রত্যেক সন্তানের জন্য 10 জন টিউটর রাখতে পারি। আমাদের কালে বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতো গ্রাম অঞ্চলের ছেলেরা, ওরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এইসব হয়ে এখানে আসতো। এখন কিন্তু সবই শহরে কেন্দ্রীভূত হয়ে গেছে। এখন টাকা দিয়ে দেখা যাচ্ছে যে বিদ্যা কেনা যাচ্ছে, এবং এই বিদ্যা প্রাইমারি লেভেলেও সেই স্কলারশিপ পাচ্ছে, জিএসসি লেভেলেও সে স্কলারশিপ পাচ্ছে, এসএসসিতে এসে এবং অন্যান্য জায়গায় স্কলারশিপগুলো সেই ভোগ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় হইতে আরম্ভ করে ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়ার সুযোগটা সে পাচ্ছে, অথচ তার বাবার টাকা আছে। আর তার বাবার টাকা আছে, তা সে ভ্যাট দেবে না, ভ্যাট দিচ্ছে যার বাবার টাকা নেই, বাধ্য হয়ে ভর্তি হচ্ছে ইয়েতে, অসহায়, সে ভর্তি হওয়ার কোনো জায়গা নাই, সে বিদেশেও যেতে পারবে না, টাকা নেই। আর এখানেও পড়াশোনা না করলে তো ভবিষ্যৎটা অনুজ্জ্বল। সেই জন্য সে চাচ্ছে যে ঠিক আছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। তাই বলে আজকে মিথ যেটা সবাই বলে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে নাকি বড় লোকের সন্তানটা পড়ে, আর 60, 70, 80% পর্যন্ত লক্ষণীয় হয়ে দেখা যায় এরা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, করে এখানে প্রাইভেট টিউশনই করে পড়াশোনা করে। অনেকে বাবা করেন, জমি জমা বিক্রি করে অন্যান্য ছেলে সন্তান যারা রয়েছে তাদেরকে বঞ্চিত করে একটা ছেলেকে মানুষ করার প্রচেষ্টা চালায়। সরকারি বিশ্ববিদ্যালয় যেহেতু সুযোগ পায় না, তার ছেলেটা আসে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় আসলে ক্ষতিগ্রস্ত তার বহুত দিক থেকে। স্যার আপনি যেটা বললেন যে 70% আপনার নিম্ন মধ্য আয় বা মধ্যম আয়ের পরিবার থেকে এই স্টুডেন্টগুলো আসে। সেই ক্ষেত্রে স্যার আপনি কি বলবেন, আপনি এইটা মতামত দেবেন যে যেই টিউশন ফিসটা সেটা তাদের ক্ষমতার মধ্যে আসা উচিত কিনা? অনেক ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু এটা ক্ষমতার মধ্যে কেন, আরও অনেক, কারণ আমরা আমাদের বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশ আপনার 20% হইতে আরম্ভ করে 100% পর্যন্ত আমরা বৃত্তি কিংবা ওয়েভার দিয়ে থাকি। কৃষির উপর নির্ভর করে, রেজাল্টের উপর ভিত্তি করে এবং আর্থিক সামর্থ্যের উপর ভিত্তি করে। তার মানে আমরা আর্থিক সামর্থ্যটাকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করছি। আমাদের দেওয়া সামর্থ্যের কতটা চিন্তার মধ্যে রাখতে হবে, কারণ সেই শিক্ষা দেওয়ার জন্য যত সব সুবিধাদি সৃষ্টি করা, আপনার রেন্টেড হাউসে বলেন, ভাড়া বাড়ি বলেন, আর নিজের ক্যাম্পাস তৈরি করার বলেন, সেগুলো আমাদেরকে বাজার মূল্যে ক্রয় করতে হচ্ছে। ইলেকট্রিসিটি সেটা আমাদেরকে কমার্শিয়াল রেটে দিতে হচ্ছে। তাও আমরা এসবই দিচ্ছি, সরকারের কাছ থেকে কিন্তু 1 পয়সা পাওয়ার কোনো উপায় নেই, এবং আইনে করে দিয়েছে এমন জায়গা যেখান থেকে ব্যাংকের থেকে ঋণ নেওয়ারও উপায় নেই। সেই অবস্থাতে আপনি কি করবেন? বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই বিষয়গুলো নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, আমরা এই ডিটেইলে আলাপ করবো একটা ছোট বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক আমাদের সঙ্গেই থাকবেন, ফিরছি একটু পরেই। প্রিয় দর্শক আবার আমন্ত্রণ মানি ম্যাটার্সে। আমরা কথা বলছিলাম ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান চৌধুরীর সঙ্গে। স্যার আপনাকে বলেছিলাম যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে যে ধরনের কথা হয়ে থাকে যে টিউশন ফিজ একটু বেশি, এবং সেটা নিম্ন মধ্যম আয় তাদের ক্ষমতার মধ্যে আনা যায় কিনা। আপনি বলছিলেন যে অলরেডি আপনারা ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দিয়ে থাকেন, কিন্তু স্যার আমি আরেকটি যেটি বলতে চাচ্ছি
যে আপনারা যেভাবে দিচ্ছেন যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সটা সেটার পার্সেন্টেজটা কত? কারণ আরও তো স্টুডেন্ট আছে যারা হয়তো মানে কম্পিট করেই তো ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সটা পেয়ে থাকে। ধরুন একটা আমার হচ্ছে কি সামর্থ্যর প্রশ্নটা আসছে। প্রথম সামর্থ্যের কথা তো হচ্ছে যে সে আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যোগ্য কিনা। জি। দ্বিতীয় সামর্থ্য প্রশ্ন আছে তার আর্থিক সঙ্গতি রয়েছে কিনা। তা আমরা দুটো জিনিসই বিবেচনার মধ্যে রাখি যখন স্কলারশিপ, স্টাইপেন্ড বা ওয়েভার্সের কথা বিবেচনায় রাখি। তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা তো অনেক, 81-82 আরও আসবে অনেক। তো এর মধ্যে কয়েকটা আছে যাদের নাকি আসলে ফি স্ট্রাকচার যেটা রয়েছে এটা সাধারণের নাগালের বাইরে। বলা যেতে পারে যে ওখানকার ছাত্রদের শতকরা 10 ভাগ কি হয়তো 15 ভাগ নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের সন্তান পড়াশোনা করতে পারে। কিন্তু এমনই বিশ্ববিদ্যালয়ও রয়েছে যেখানে নাকি শতকরা 80 ভাগই মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত স্যার পরিবারের এরকম সন্তান। শোনা যায় যে কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেটা শোনা যায় যে তারা এতই আয় করে থাকেন যে অনেকেই এটা মজা করে বলে থাকেন যে আলাদা একটি বিল্ডিং লাগবে সেই ইউনিভার্সিটির টাকাগুলো রাখার জন্য। এ ধরনের কথা অনেক সময় অনেকে বলে থাকেন। আমি আসলে এর সাথে আমি কোনো রকমে পরিচিত নই। আমাদের অবস্থা হচ্ছে অনেক সময় দিন এনে দিন খাওয়ার মতো, ব্রেক ইভেন যেটাকে বলা হয় আর কি। জি। হ্যাঁ, তো ব্রেক ইভেনের মধ্যে হলে তো আমি আর ফ্যাসিলিটিস দিয়ে ক্রিয়েট করবো। মাস্টার যাদেরকে আনা হয় তাদেরকে অন্যান্য জায়গার চেয়ে অনেক বেশি বেতন দিতে হয়। বিদেশি মাস্টাররাও আসছেন যারা বাংলাদেশে, বিদেশি বলছে এই কারণে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিলেন, এখন আবার Visiting বাংলাদেশের professors, আকর্ষণে না, জি। তাও না, বাংলাদেশের আকর্ষণে ফিরে আসতেছেন। কারণ এখানে মোটামুটিভাবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে যে পরিমাণ স্যালারি আর আদার বেনিফিটস দেওয়া হচ্ছে তারা মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশের একপার চলে আসতেছে। তো সেই পরিমাণ অঙ্ক দিয়ে শিক্ষক আনতে হলে ছাত্রদের কাছ থেকে যেতে হবে। কারণ সম্পূর্ণ ফিনান্সিংটা গভর্নমেন্ট আইনে বলে দেওয়া হয়েছে, এই ফিনান্সিংটা করবে তারাই যারা নাকি স্পন্সর, উদ্যোক্তারা করবে। তো উদ্যোক্তারা তো এখন ছাত্রছাত্রীদের কাছ থেকে সেটা নিয়ে, তো সেই হিসাবে তাদের বিবেচনা রাখা এটা উচিত যে অতিমাত্রায় এখন আরেকটা বিল্ডিং তৈরি করে সেখানে টাকা রাখবে সেই ধরনের পরিস্থিতি কারো এক মুহূর্তে আছে কিনা আমি এই সম্পর্কে অবগত নই। এটা হতে পারে প্রথম যুগে যারা এসেছিলেন তাদের তখন তো দেখা গেল যে কেউ আর মাঠে নেই, শুধুমাত্র তিনি বা 2জন বা 3জন মাঠে রয়েছেন, যেটাকে অলিগোপলি সিচুয়েশন বলে ইয়েতে, অর্থনীতিতে। জি। তো সেখানে হয়তো ওনারা প্রচুর করেছেন এবং সেই হিসাবে এরা ইতিমধ্যে তাদের নিজস্ব স্থায়ী ক্যাম্পাসও চলে গিয়েছেন। আরও একটা জিনিস অপারেট করে প্রাইভেট সেক্টরে, আপনার বাজারে কোনো জিনিসের দাম যখন বেড়ে যায় ক্রেতা তখন এটা ক্রয় করা কমিয়ে দেয়। কিন্তু কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো দাম বাড়া শুরু করলে ক্রেতা আরও বেশি কিনতে আগ্রহী হয়, যত দাম বাড়বে ক্রেতা তত ক্রয় করবে। অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের ব্যাপার আছে, তারা যত ফি যত বাড়ায় ছাত্রছাত্রীরা অধিক মাত্রায় সেদিকে আকৃষ্ট হয়, অন্যরা সেটা দেখে দেখে তারাও আকৃষ্ট হওয়ার স্যার তার চেষ্টা মানে করে। আপনি বলছেন যে কোয়ালিটির দিকে এখন কেউ এগোয় না? হ্যাঁ, কোয়ালিটির দিকে এগুচ্ছে, কারণ এখন তো সংখ্যা অনেক বেশি, তো তাদের মধ্যে একটা আত্মঘাতী প্রতিযোগিতার সূচনা হচ্ছে। কোয়ালিটির দিকে না গেলে কেউ সার্ভাইভ করতে পারে না। সার্ভাইভেবল দ্য ফিটেস্ট, ওই কারণে কোয়ালিটির দিকে অবশ্যই যেতে হবে। তাহলে আমার দেখেন আমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য অর্থের প্রয়োজন, কোয়ালিটি উন্নয়নের জন্য, মান উন্নয়নের জন্য অর্থের প্রয়োজন। তো অর্থ তো উদ্যোক্তারা ধার্য করবে না ছাত্র, সেই হিসাবে আমি বলবো না যে একেবারে নাগালের বাইরে চলে গিয়েছে, অনেক ক্ষেত্রে নাগালের বাইরে চলে যাচ্ছে এই অর্থে। যেমন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে উৎসে কর দিতে হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যদি আবার ভ্যাট ক্ষেত্রভেদে ভ্যাট দিতে হয়। ভ্যাটটা হচ্ছে যে ধরুন আমরা এখন রেন্টেড হাউসে আছি, এই রেন্টেড হাউসে আমি তো ভাড়া দিচ্ছি, ভাড়ার মধ্যে কিন্তু আমার ভ্যাটটা অন্তর্ভুক্ত হয়ে রয়েছে, কিন্তু বাড়ির মালিক সেটা দেন না, বাড়ির মালিক দেন না। পত্রিকা আমরা যে বিজ্ঞাপন দিই সেই বিজ্ঞাপনের উপর ভ্যাট যেটা ধার্য করা হয়, অনেক পত্রিকা আছে যারা নাকি ওই ভ্যাটটা আমাদের উপর দিয়ে দিচ্ছেন। তো তাহলে ভ্যাট ওইখানেও দেওয়া হচ্ছে, ছাত্রদের উপর ধার্য করার একটা কথা তো হচ্ছে, আপনার লক্ষ্য করেছেন। জি, ওটা নিয়ে আমি আসছিলাম আপনার কাছে। তো আমাদের ভ্যাট দিতে হচ্ছে, উৎসে কর দিতে হচ্ছে, আবার আয় কর দিতে হচ্ছে। আয় কর দিতে হচ্ছে, আয় কর তখন দেয় যদি ডিভিডেন্ড গ্রহণ করা হয়। আইনে ডিভিডেন্ড করার কোনো বিধান নাই। আইনে বলা হচ্ছে যে এগুলো দিয়ে পরিচালিত হবে, ট্রাস্টের মাধ্যমে পরিচালিত। ট্রাস্ট পরিচালিত যে কোনো সংস্থা বা যে কোনো সংগঠন ওরা আয় কর দিতে বাধ্য নন।
আয়কর তখন হবে ডিভিডেন্ড অর্জন করলে, এবং এই ডিভিডেন্ডটা যখন বন্টন করা হবে আমার হাতে যখন আসবে তখন 10% কিংবা 20% কাট করে তারপরে আমাকে ইয়াটা বাকি অংশ দেবে। তো এটা তো কারো হাতেই যাচ্ছে না, এটা আবার এখানেই ফেরত আসতেছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজকর্মে ফেরত আসতেছে। নতুন দালান কোঠা তৈরি করার ব্যাপারে, নতুন ক্যাম্পাস তৈরি করার ব্যাপারে, আরও শিক্ষিত আরও প্রতিভাবান শিক্ষক আনার জন্য ব্যয়িত হচ্ছে। সেই প্রেক্ষাপটে আয়কর নেওয়াটা তো একটা অযৌক্তিক ব্যাপার। স্যার তাহলে এই যে বলা হচ্ছে যে কোনো কোনো ইউনিভার্সিটির এখনো পর্যন্ত নিজেদের ক্যাম্পাস নেই, নাই তো, এ তো সংখ্যা তো একেবারে কম না। কিন্তু আপনি বলছেন যে নিজেদের এই যে প্রতিবার যে আপনার টিউশন ফিজ রেজ করা হচ্ছে, আপনি বলছেন যে ইউনিভার্সিটির কারণেই রেজ করা হচ্ছে, যে এদের অনেক খরচ আছে। তো সেই ক্ষেত্রে তাহলে তো ক্যাম্পাস থাকা দরকার ছিল আগেই। আচ্ছা, ক্যাম্পাস থাকা তো দরকার ছিল। ধরেন এই বছর যে জুলাই মাস থেকে সরকার যখন বেতন বৃদ্ধি করে শিক্ষকদের কর্মচারীদের কর্মকর্তাদের, এর প্রভাব কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপরে। তাহলে বেতন বৃদ্ধি করতে হলো, 10% বেতন বৃদ্ধি হলো। সরকার যখন বিদ্যুতের দাম বৃদ্ধি করতেছে, পানির দাম বৃদ্ধি করতেছে, গ্যাসের দাম বৃদ্ধি করতেছে, অন্যান্য, এর প্রভাব পড়তেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর। তারাও তো তাদের ব্যয় নির্বাহের জন্য বাড়াতে হচ্ছে আরও। যে তারা ক্যাম্পাস ক্রয় করতে হলে, ঢাকা শহরে যদি ক্যাম্পাস ক্রয় করতে যায় 1 একর জমির উপরে, 1 একরের ক্রয় মূল্য আপনার 3 বিঘা, তো প্রতি বিঘা কমের পক্ষে 15 কোটি টাকা। না না না, কি বলছি আমি, 1 একরে হচ্ছে যে আপনার 60 বিঘা, 60 কাঠা জমি, 60 কাঠা জমি। 1 কাঠা জমির দাম 5 কোটি হইতে 10 কোটি টাকা পর্যন্ত। তাহলে এখন গুণন দিয়ে দেখতে পারে যে কত কোটি টাকা ইনভেস্টমেন্ট করতে হবে শুধুমাত্র জমি ক্রয় করার জন্য। এখন জমি ক্রয় করার পরে তারপর হচ্ছে যে বিল্ডিং বানানোর জন্য, তারপরে বিল্ডিংয়ের পরে অন্যান্য আসবাব এবং অন্যান্য কিছু যোগান দিতে গেলে, বিদ্যুৎ আনতে গেলে, গ্যাস আনতে গেলে কী পরিমাণ অর্থের প্রয়োজন, কোথা থেকে এই অর্থটা আসবে, এইটা একটা বড় জিনিস। এবং সেই কারণেই অনেকে যেতে পাচ্ছেন না, জমি ক্রয় করে বসে আছেন, টাকা নেই, ব্যাংকের থেকে লোন পাচ্ছেন না। স্যার এই পর্যায়ে এই যে ভ্যাট যে সংযোজন করা হলো, এটা আপনার কাছে কতটুকু যৌক্তিক মনে হয়? দেখুন, আমি এটা ভিন্ন পয়েন্ট থেকে বলবো, 3টা পয়েন্ট থেকে। শিক্ষার উপরে কর আরোপের পক্ষপাতী বহু দেশ নয়। এমনকি আমাদের অর্থমন্ত্রী মহোদয় আমাদেরকে বড় বড় বলে আছেন ব্যক্তিগতভাবে উনি শিক্ষার উপরে যে কোনো রকম কর আরোপের পক্ষে নন, এই কথা উনি বহুবার বলেছেন। আমরা কিন্তু করেছেন। ভ্যাট আরোপের ব্যাপারটা করা হলো, পৃথিবীর কোথাও আছে বলে আমার মনে হয় না, একমাত্র আমাদের প্রতিবেশী রাষ্ট্রটিতে ভ্যাট আরোপ করা হয়ে থাকে ছাত্রছাত্রীদের উপরে। তো তাহলে দেখা যাচ্ছে যে বিষয়টা যৌক্তিক নয়। তারপরে প্রশ্ন, আপনার এটার নাম মূল্য সংযোজন। ছাত্রছাত্রীরা মূল্য সংযোজন শব্দের অর্থ হচ্ছে উৎপাদন ব্যয় এবং বিক্রি ব্যয়ের মধ্যে যে পার্থক্যটা, এটা সংযোজন। তার উপরে ছাত্রছাত্রীদের উপর উৎপাদন ব্যয় নইলে একটা হলো, কিন্তু বিক্রি ব্যয়টা কোথায়, বিক্রির অর্থটা কোথায়, রেভিনিউটা কোথায়? সে যদি বেকার থাকে তাহলে সেখানে দেখা যাবে রাষ্ট্রকে এনশিওর করতে হবে ফুল এমপ্লয়মেন্ট, পূর্ণ এমপ্লয়মেন্ট। আর যদি এমপ্লয়মেন্ট না করতে পারে তার তো কোনো মূল্য সংযোজন করে নাই, বরং মূল্যটা বিয়োজন হয়ে যাচ্ছে অধিক মাত্রায়, এর একটা। আর হচ্ছে আপনার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আপনি ভ্যাট আরোপ করবেন, কিন্তু সরকারি বিশ্ববিদ্যালয়ে করবেন না। এই তো একটা মৌলিক প্রশ্ন। এটাকে অনেকে বলেন এটা হতে পারে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং আপনার সরকারি বিশ্ববিদ্যালয়, এগুলো তো আপনার ডিফারেন্সটা অনেক বেশি থাকে। হ্যাঁ, ফিজে ডিফারেন্স বেশি থাকে। তো বেশি কেন আপনি প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়ে বেশি করে ফি নিচ্ছেন না কেন? ওয়াই নট? এখন তো দেখা যাচ্ছে যে আগে গরিবের সন্তানরা বেশি মাত্রায় পড়াশোনা করতো পাবলিক বিশ্ববিদ্যালয়ে, এখন তো দেখা যাচ্ছে ধনী মানুষের সন্তানরাই পড়াশোনা করে পাবলিক বিশ্ববিদ্যালয় অনেক। আপনার যদি পরিসংখ্যান নেন তাই হবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ছিলাম দীর্ঘদিন, তো সেখানে আমি সবগুলো পরীক্ষার সাথে সবসময় আমি জড়িত ছিলাম। আমার কাছে লক্ষণীয় বিষয় হচ্ছে আসলে সেই ধনী মানুষের সন্তানরা সাম্প্রতিককালে কেন বিগত 20 বছর যাবত তারাই ভর্তি হচ্ছেন। তাহলে এখান থেকে সাধারণ মানুষের অর্থটা ধনী মানুষরা ভোগ করছেন, মানসম্মত এডুকেশনের দিকেই কিন্তু যাচ্ছেন। এবং সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি, আরো চেষ্টার মধ্যে তো আরো সংযোজিত হয়েছে। আমি প্রায় বলি স্যার আমাদের সময় এখানেই শেষ, আমাকে শেষ করতে হচ্ছে। আশা করছি যে মূল্য সংযোজন কর যেটি, এটি হয়তো সরকার আরোপ করবেন না,
স্টুডেন্টদের কথা এটা চিন্তা আমাদের করে। কামনা, জি ছাত্রদের হয়ে নয়, বরং জি। আমি একজন নাগরিক হিসাবে জি এটা আমি উপলব্ধি করি যে এটাই হওয়া উচিত। আমরা সবাই কামনা করি তাই। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আজকে আসবার জন্য। আপনাকে ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আয়োজন। আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, এটি নিজের সঙ্গে থাকুন।